সভা যখন হচ্ছে কিছু মানুষ আমাদের এই সভায় উপস্থিত হয়েছে, আবার অনেক মানুষ আছেন কেউ দোকানে, কেউ বাজারে, কেউ হাটের মধ্যে। আপনাদের এই প্রিয় দলের সভা হচ্ছে বলে আপনারা হয়তো মনের কোথাও আনন্দ অনুভব করছেন। বিভিন্ন রাজনৈতিক দল আপনার এলাকাতেও সভা, মিটিং, মিছিল করে এবং সংবাদ মাধ্যম, টিভির মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এসআইআর এর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্পন্ন হলে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন হবে, 26 সালের বিধানসভা নির্বাচন। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে অন্য রাজনৈতিক দলগুলো যেমন তাদের যে কাজকর্ম তারা তাদের মতো করছে, আমাদের দল আরএসপি, বামপন্থীরা স্পষ্ট ভাষায় এই নির্বাচনের আগে বলেছে যে দিল্লিতে একটা সরকার আছে, বিজেপির নেতৃত্বে যে সরকারটা চলছে, সেই দলটার ভয়াবহতা, সেই দলটার আচার আচরণ গোটা ভারতবর্ষের মানুষ দেখছে গত 12 বছর ধরে। এবং গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে শাসন চালাচ্ছে। তারা সমাজের জন্য কতটা ক্ষতিকারক, গরিব মানুষের কত বড় শত্রু, তারা কতটা দুর্নীতিপরায়ণ এবং পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা কতটা খারাপ জায়গায় নিয়ে গেছে, এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এবারের নির্বাচনকে সামনে রেখে আমরা বামপন্থীরা, আমরা আরএসপি লড়াই করছি। এবং সেই সঙ্গে স্পষ্ট ভাষায় আমরা ঘোষণা করি, আমরা আরএসপি, যে গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা বাংলা জুড়ে যারা ধর্মের নামে রাজনীতি করে, যারা ভাষার নামে রাজনীতি করে, যারা জাতের নামে রাজনীতি করে, যারা মন্দিরের নামে রাজনীতি করে, যারা মসজিদের নামে রাজনীতি করে, এই সব ভিন্ন মানুষদের বিরুদ্ধে আমাদের বামপন্থীদের সংগ্রাম, আমাদের আরএসপির সংগ্রাম, আমাদের জয়ন্ত বিশ্বাসের পার্টির সংগ্রাম, বাসুদেব রায়চৌধুরীর পার্টির সংগ্রাম, সত্তার সাহেবদের পার্টির সংগ্রাম। এবং সেই লক্ষ্য নিয়েই আমরা আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। এবং এই বালি শ্যামনগরের মানুষকে আশ্বস্ত করছি, মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত আছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন কোদাল বেলচা থাকবে, লড়াই করবে, এই নওদা বিধানসভা এলাকায় আপনাদের প্রিয় প্রতীক কোদাল বেলচা থাকবে, মানুষের সংগ্রামের প্রতীক কোদাল বেলচা থাকবে। এবং সেই কোদাল বেলচার উপরে ভরসা রেখে আপনার অতীতের দিনগুলোতে জয়ন্ত বিশ্বাসের মতো মানুষকে বিধানসভায় পাঠিয়েছেন, দিলীপ চৌধুরীর মতো মানুষকে, ননী ভট্টাচার্যের মতো মানুষকে, প্রমথেশ মুখার্জির মতো মানুষকে দিল্লির সংসদে পাঠিয়েছেন। সময়ের নিয়মে সেই মানুষগুলো কেউ নেই। আপনাদের এলাকায় বিধায়ক নির্বাচিত হয়েছে জয়ন্ত বাবুর পরে, প্রমথেশ মুখার্জিদের পরে আপনার এলাকার সংসদ নির্বাচিত হয়েছে। একটা সময় ছিল যখন দিল্লির পার্লামেন্টে দিলীপ চৌধুরীরা থাকতেন, আমাদের কথা যারা শুনছেন, যাদের বয়স একটু বেশি, 60, 65 বা 70, তাদের অনেকের মনে থাকবে আমাদের এই যে পাশের দেশ আজকের বাংলাদেশ, তখন বাংলাদেশ হয়নি, তখন সেটাকে বলা হতো পূর্ব পাকিস্তান। 60-এর দশকের ঘটনা। আমাদের জেলার এক প্রান্ত জলঙ্গি, জলঙ্গির পরে হচ্ছে ওপার বাংলা, অর্থাৎ বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান। জলঙ্গির কয়েকজন গরিব কৃষক যাদের ওই বর্ডারের ধারে জমি ছিল, সেখানে চাষাবাদ করতে গিয়ে
হয়তো কেউ ভুল করে তার কাটার ওপারে চলে গেছে বা তার কাটার পাশে ওই চাষাবাদের কাজ করছিল। তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশ তাদের বর্ডারের রক্ষকরা গুলি চালিয়ে চরঙ্গীর 4 জন কৃষককে খুন করেছিল। ভারতের প্রধানমন্ত্রী তখন পণ্ডিত জওহরলাল নেহরু। আর আপনার এই বহরমপুরের সাংসদ মুর্শিদাবাদের নেতা ছিলেন আরেকটির নেতা ত্রিদীপ চৌধুরী। ত্রিদীপ চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে পণ্ডিত জওহরলাল নেহরুকে বলেছিলেন, হয় তুমি দেশ শাসন করো, না হলে পার্লামেন্ট থেকে বেরিয়ে যাও। আমি এখানে এসে উপস্থিত হয়েছি, আর আমার জেলার গরিব কৃষক পাকিস্তানের পুলিশের গুলিতে খুন হয়ে যাবে, আর আমি এখানে এসে তোমার মুখ দেখবো, তোমার বক্তৃতা শুনবো। এটার জন্য ত্রিদীপ চৌধুরীকে মুর্শিদাবাদের লোক দিল্লি পাঠায়নি। এটা ছিল তখনকার এমপিদের পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের পারফরমেন্স। জয়ন্তবাবু একইভাবে বিধানসভায় দাঁড়িয়ে কখনো জ্যোতিবাবুকে কখনো বুদ্ধবাবুকে বলতেন, মুর্শিদাবাদের একদম প্রান্তিক জায়গা, নওদার মতো এলাকার গরিব মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছে। নওদায় রাস্তাঘাট নেই, নওদায় নদীর ভাঙন ছিল, হাসপাতাল নেই, স্কুল নেই, কলেজ নেই। এই কাজগুলো করবার জন্য জয়ন্তবাবু বলতেন আমাকে বিধানসভায় পাঠিয়েছে। তাই বিধানসভায় প্রতিটা বক্তব্যে জয়ন্ত বিশ্বাস আমতলার হাসপাতাল করতে হবে তার কথা বলতেন, এবং হাসপাতাল করার জন্য তিনি সবটা করে হাসপাতালের কাজটাকে তিনি আদায় করে নিয়েছিলেন। আমতলার মতো জায়গায়, নওদার মতো জায়গায় তিনি কলেজ তৈরি করেছেন, হাই স্কুল তৈরি করেছেন। এখানকার মানুষকে উচ্চ শিক্ষার যে সুযোগ, সেই সুযোগের জায়গায় তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এবার আপনি ভাবুন, জয়ন্ত বিশ্বাসদের দিন চলে গেছে, প্রমথেশ মুখার্জিদের দিন চলে গেছে, ত্রিদীপ চৌধুরীরা নেই রাজনীতিতে ননী ভট্টাচার্যরা নেই, কিন্তু নওদায় তো একজন এমএলএ আছে। গত 5 বছর ধরে নওদার বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে নওদার মানুষের জন্য একটা শব্দ খরচ করেছে। যদি আপনারা কেউ বলে দিতে পারেন বা আপনারা কেউ দেখে থাকতে পারেন বা কোন খবরের কাগজে যদি বেরিয়ে থাকে বা ওই বিধায়িকার যে ফেসবুকের পেজ সেখানেও তিনি দেখাতে পারেন, তাহলে নওদার মানুষ বিশ্বাস করবেন। অথচ নওদার মানুষ দেখতে পায় যেখানকার বিধায়ক কিভাবে হাঁটছেন, কোথায় গিয়ে ফিতে কাটছেন, কোথায় গিয়ে কি করছেন, সেগুলো সব আপনারা দেখতে পান। কিন্তু নওদার মানুষের জন্য, নওদার মানুষের যন্ত্রণার জন্য, নওদার পাট চাষীদের জন্য পরিষ্কার করার দরকার আছে। নওদায় আবার একটা স্কুলের প্রয়োজন আছে, নওদায় একটা মহিলাদের কলেজের প্রয়োজন আছে। তার জন্য একদিন বিধায়িকা বিধানসভায় কান্নাকাটি তো দূরের কথা, নিজের সরকারের মমতা দেবীর কাছে কোনো প্রার্থনা করেননি, কোনো দাবি তিনি আদায় করবার চেষ্টা করেননি। আর আপনাদের এমপি বছর খানেক আগে তৃণমূল কংগ্রেস এখানে এমন একজনকে এমপি ভোটে নির্বাচিত করবার জন্য নিয়ে আসলেন প্রার্থী, গোটা পশ্চিমবঙ্গ থেকে কাউকে খুঁজে পাওয়া গেল না, মুর্শিদাবাদ জেলা থেকে খুঁজে পাওয়া গেল না, তৃণমূলের কোন নেতা ছিল না, বহরমপুর লোকসভার মধ্যে কাউকে খুঁজে পাওয়া গেল না। গুজরাট থেকে ধরে নিয়ে আসতে হলো একজন মানুষকে, যে মানুষটার ব্যক্তিগত কোনো সমালোচনা করতে চাই না। তিনি একজন ভালো ক্রিকেটার, ভারতবর্ষের মাথা ক্রিকেটের মাটিতে, ক্রিকেটের মাঠে তিনি বহুবার উজ্জ্বল করেছেন। তিনি আমাদের ক্রিকেটার হিসাবে গর্ব। সেই মানুষটাকে গুজরাট থেকে ধরে নিয়ে আসছেন আপনার এলাকায়, কারণ কি তার নামটা ছিল ইউসুফ পাঠান। ধর্মের সুস্থলে দিয়ে রাজনীতি করবার জন্য তৃণমূল কংগ্রেস তাকে এখানে ধরে নিয়ে আসলেন, এমপি হলেন। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুসারে একজন এমপি আপনার আমার ট্যাক্সের টাকায়, করের টাকায় দিল্লিতে বাড়ি পাই, মাসে মাসে লক্ষ টাকা পাই, যত রকমের সুযোগ সুবিধা বৈভব সব তিনি পেয়ে গেলেন। কিন্তু যখন এই বহরমপুর
লোকসভার মানুষ আপনার এই বালি শ্যামনগর থেকে শুরু করে একদম সেই বড়ুয়ার সুন্দরপুর পর্যন্ত, আপনার সালার থেকে শুরু করে একদম বহরমপুর পর্যন্ত এই 7টা বিধানসভার মানুষের প্রতিনিধিত্ব করবার জন্য তিনি এমপি। যখন এই মুর্শিদাবাদের মানুষ যখন নিজের খালি হাতে কাজ নেই, নিজের ভুখা পেটে ভাত নেই, ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য, পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য। সেই মানুষগুলোর উপরে আক্রমণ হচ্ছে, আক্রান্ত হচ্ছে। কেন আক্রান্ত হচ্ছে? কখনো সে বাংলা ভাষায় কথা বলে তাই তাকে বলছে বাংলাদেশ, কখনো যখন তার নাম শুনে মনে করছে সে মুসলমান তাই তার উপরে আক্রমণ হচ্ছে। তাই বাংলায় কথা বলার জন্য আক্রমণ, ধর্মে মুসলমান হওয়ার জন্য আক্রমণ। কোথায় হচ্ছে আক্রমণগুলো? পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে। তাহলে পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টে ইউসুফ পাঠানের কাজ কি ছিল? আপনার এলাকার আবু তাহের খানের কাজ কি ছিল? খলিলুর রহমানের কাজ কি ছিল? যে পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী অমিত শাহকে বলা যে মুর্শিদাবাদের সেই গরিব শ্রমিক নিজের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যারা ভিন রাজ্যে কাজ করতে যায় তাদের উপরে ভাষার জন্য, ধর্মের জন্য যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণকে অবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে বন্ধ না করলে আমরা যারা সংসদ আছে তারা যে আন্দোলন গড়ে তুলব, সেই আন্দোলন গড়ে তুলতে পারব। কোথায় ইউসুফ পাঠানের ভূমিকা? কোথায় আবু তাহের খানের ভূমিকা? কোথায় খলিলুর রহমানের ভূমিকা? কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এই পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণের সময়? কিন্তু আপনারা তো খবরের কাগজে কয়েক সপ্তাহ আগে দেখলেন, টিভিতেও দেখলেন ব্রেকিং নিউজ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের রামপুরহাটে একটা মিটিং করতে যাবে। হঠাৎ করে তার হেলিকপ্টারটা নাকি সকালবেলায় খারাপ হয়ে গেছে। তা সে নাকি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেছে। তা বাবা, সে হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাইপো, সে আরেক মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারে? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করে তার জন্য একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে বেহালা থেকে সে রামপুরহাট উড়ে চলে গেল। কিন্তু এই বেলডাঙ্গার সুজাপুরে আলাউদ্দিন শেখ যে পেটের গায়ে ঝাড়খণ্ডে কাজ করতে গেছিল, তার পিসিমণি তো আর ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয় যে সে বলবে আমি ঝাড়খণ্ডে কাজ করতে এসেছি, আমার পিসি মুখ্যমন্ত্রী, আমাকে ছেড়ে দাও। তার তো সেটা বলার জায়গা ছিল না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যারা করার শির ফুলিয়ে বলে যে যতই করো হামলা, বাংলা নাকি আবার হবে তৃণমূলের, সেই হামলাকারী আর তৃণমূলকারীদেরকে বলতে চাই যে প্রশ্ন করো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যখন বেলডাঙ্গার সুজাপুরের ওই গরিব শ্রমিকরা যখন ঝাড়খণ্ডে আক্রান্ত হচ্ছে, প্রতিদিন যখন নওগাঁ শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছে, তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোরা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারে না যে ওরা বাঙালি, ওরা বাংলায় কথা বলে, বাংলায় বসবাস করে, ওরা গরিব মানুষ, আমার রাজ্যের পেটের জন্য অন্য রাজ্যে কাজ করতে গেছে, ওরা বৈধ নাগরিক, ওরা ভোট দিয়ে আমায় মুখ্যমন্ত্রী করেছে, ওদের গায়ে কেউ স্পর্ধা হাত দিলে আমি তাদের ছেড়ে কথা বলবো না। এ কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে না। এ কথা আবু তাহের খানেরা তো পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে না। ইউসুফ পাঠানেরও এই কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে না। সেই অবস্থার মধ্য দিয়ে দাঁড়িয়ে আপনার এলাকার মানুষ, আপনার জেলার মানুষ, আপনার রাজ্যের মানুষ